জুলাই সনদ, গণভোট আগে না জাতীয় নির্বাচন পরে নাকি দুইটা একসাথে, এই যে ধরেন আমরা যে একটা কি বলবো এটা ঘূর্ণাবর্তের মধ্যে পড়ছি আমরা আসলে বের হয়ে আসবো কিভাবে ইউনুস সংবিধান থেকে? মানে আসলে এখন করণীয় কি? ধরেন আপনি মনে করলেন যে করণীয়টা ছিল আমাদের একটাই, হ্যাঁ বলেন। মানে আমাদের একটা ভুল আমরা সংশোধন করব, বা আমরা আবার নতুন করে একটা পদক্ষেপ নিয়ে আমরা আগের বিষয়গুলো রিকভার করব ফর দ্য সেক অফ দ্য কান্ট্রি। তো আমাদের আগামীকাল সকাল থেকে আমরা কি করতে পারি, মানে সমাধান কি গ্রহণযোগ্য কিভাবে হতে পারে? আমি যদি দায়িত্বে থাকতাম, আমি প্রথম একটা গণভোট করতাম যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচারগুলো হচ্ছে সেই বিচারগুলা সকলে দেশবাসী আগে চান কি চান না, হা বা না ভোট দেন। আমি প্রথম যাইতাম সেখানে, এবং আমি নিশ্চিত করে বলতে পারি সেখানে হা জয়যুক্ত হতো বিপুল ভোটে। এবং তারপরে গণভোট আরেকটা ওই একই ভিতরে যে প্রথম নির্বাচন বিচার, তারপরে নির্বাচন, হ্যাঁ বা না ভোট দেন, আমি সেখানে যেতাম। আমার কাছে মনে হয়, আমি জানি না এই সরকার পারবেন কি পারবেন না, এখনো যে যাওয়ার সুযোগ আমি জানি না এখন আছে কিনা, সেই অবস্থাটা আমি জানি না, কিন্তু আমি হইলে এটা করতাম। বিচার সংস্কার এবং বিচার আগে, এবং তারপরে নির্বাচন, হ্যাঁ বা না ভোট দেন। আপনি বলেন তো ভোট দিতে কোথায়? অবশ্যই হাতে আসতো ভোট, অবশ্যই হাতে, সেটা তো আপনি করতে পারতেন। এখন আমার কাছে মনে হয় যে সাহস যদি থাকে এখনো করা যায় না যে তা না। আর এখনো অনেক হাতের, আমরা কি বলি হাতের পাঁচ আছে না, শেষ সম্বল যেটাকে বলে, এরকম আছে না হাতের পাঁচ, অনেক কিছু থাকে, সেটাও আছে, নাই যে তা না, কিন্তু সব কথা তো আর বলা যাচ্ছে না। শুধু এইটুকু বললাম যে আপনি দেখেন এইটা আমার এইটুকু মনোভূত হয়েছে কিনা আপনার? না, অবশ্যই মনোভূত হয়েছে, কারণ ধরেন যে সকল কিছুর উপরে হচ্ছে বাংলাদেশের গণভোট, মানে জনগণের মতামত, জনগণের আমরা যে বলছি বারবার, ধরেন ইউনূস সাহেবের কথায় আপনি দেখবেন হচ্ছে উনি যখন কথা বলেন উনি মোটিভেশনাল স্পিকারের মতো উনি কথা বলেন সবসময়, এবং ওনার এই জাতির উদ্দেশ্যে ভাষণও দেখবেন অভূতপূর্ব, অসাধারণ, মানে নানা রকমের শব্দের ব্যবহার, এবং ফলাফল কিন্তু আমরা ওইরকম কিছু পাচ্ছি না। কিন্তু আমরা গত 15 মাসে ওনার উপর যে নির্ভরশীলতা ছিল আমাদের, সেই নির্ভরশীলতার উনি কি বলবো যথাযথ ব্যবহার করতে পারছেন বলে আমি মনে করি না, এবং অধিকাংশই আমি যাদের সঙ্গে কথা বলি বা বুঝি তারাই সেটা মনে করেন। তো এখন আসলে মানে এই যে জটিলতা, এই জটিলতা ওনার এই উপদেষ্টা পরিষদ দিয়ে এই জটিলতার সমাধান সম্ভব কিনা আমাদের, আমি ঠিক জানি না ওনার এই উপদেষ্টা পরিষদ দিয়ে সম্ভব কিনা, এক নম্বর। 2 নম্বর যে কথাটা আমি বললাম যে সংস্কার, বিচার এবং তারপরে নির্বাচন, হ্যাঁ বা না, এটা এখন উনি করতে পারবেন বলে আমার কাছে মনে হয় না, বিকজ এটা ঘোষণা করার সাথে সাথে ফলোইং ডেতে মাঠে নেমে যাবে এবং ওনাকে চলে যেতে হবে, কোনো সন্দেহ নাই। এবং সবচেয়ে বড় দল বিএনপি যদি মাঠে নামে ইউনূস সাহেব টিকতে পারবেন না, এবং একমাত্র বড় দলই আছে ইউনূস সাহেবের মানে রাখা এবং না রাখা। এবং এখনো যদি আপনি যেটা কোনো যে আলাপটা আপনি আর আমি করলাম, আপনি যদি এই এতদিন যে আলাপটা হইতেছে, ঐক্যমত্য কমিশন বলেন, সংস্কার কমিশন বলেন, গণভোট বলেন, জুলাই সনদ বলেন, একটা দলও কিন্তু বলেনি যেটা রাষ্ট্র এবং দেশের জন্য অমঙ্গল, কেউ বলতে পারেনি। আমি এখনো চ্যালেঞ্জ করছি, আপনার দলের জন্য যদি ক্ষতিকর হয় কোনো সময়, এতে আমার কিছু আসে যায় না, দলের জন্য ক্ষতিকর কিছু আসে যায় না। একটা দলও কিন্তু বলে নাই দেশ এবং রাষ্ট্রের জন্য জুলাই আইনি সনদ ক্ষতিকর, বলে নাই। দেশ এবং দেশের জনগণের জন্য গণভোট ক্ষতিকর, কেউ কিন্তু বলতে পারে নাই। এগুলো তারা ব্যাখ্যা দিতে পারতো, আমরা মেনে নিতাম। আর আমি ব্যক্তিগতভাবে রাষ্ট্র এবং জনগণের জন্য যেটা ভালো সেটা আমি অবশ্যই সমর্থন করব। দলের জন্য যেটা ভালো কিন্তু সেটা যদি রাষ্ট্রের জন্য ক্ষতিকর হয়, অফকোর্স আমি অ্যাকসেপ্ট করবো না। সেটা আমি যদি একটা সিঙ্গেল ব্যক্তিও থাকি আমি করবো না। এখন বলতে পারেন এতে কিছু আসে যায় না, ইয়েস কারেক্ট, কিচ্ছু আসে যায় না। কারণ আমরা দেখছি তো 1400 লোকের প্রাণ গেল, তার ভিতরে বড় দলে নাকি 427 জন লোক মারা গেল, 17-16 বছর যাবত আয়না ঘরের নির্যাতিত হইলো, বুকের তাজাগুলি, 57টা সেনা অফিসার মরে গেল, দেশের সার্বভৌমত্ব নাই, 10 লক্ষ রোহিঙ্গা ঢুকে গেল, শাপলা চত্বরে হামলা হইলো, পুরাটা দেশ নীরব। এমন ভাবে ইউনূসের বিরুদ্ধে আমরা লাগলাম, ইউনূস সাহেব এই সরকারের বিরুদ্ধে, যে পিছের 16 বছরের ইতিহাসই নাই। এর মানেই না আমি সরকারের সমর্থন করি। আপনি নিজে বুঝছেন এতক্ষণ আমি কি বললাম।
So this is very painful. আমাদের যে প্রধানতম যে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি এবং জামাত, যারা ধরেন 15-16 বছর ঐক্যবদ্ধ আন্দোলন করলো, গালাগাল সহ্য করলো, মার খাইলো, গুম হইলো, মামলা হইলো, তো তাদের দায়িত্বশীলতার কি তারা পরিচয় রেখেছে 5ই আগস্ট পরবর্তী সময়ে বিএনপি জামাত এই প্রধান দুইটা দল? ঘটনা কি জানেন, যে বিষয়টাকে আপনাকে টাচ করে না সেটার জন্য আপনার ফিলিংস থাকবে না। যেমন ধরেন আপনি রাস্তায় হাঁটতেছেন, আপনার কাছে 5টা ভিক্ষুক ভিক্ষা চাইলো, আপনি 3 নম্বরটারে দিলেন, 1-2 দেন নাই, 4-5 দেন নাই। এর মানে কি 3 নম্বরের যে আবেদনটা সেটা আপনাকে টাচ করেছে, বিধে আপনি তাকে দিচ্ছেন, বাকি 4টা আপনাকে স্পর্শ করেনি, ওর চাওয়ার ভঙ্গিটা হয়তো আপনাকে টাচ করছে, অথবা ঘটনাটা আপনাকে মানে কষ্ট দিচ্ছে ইত্যাদি। আমার দেশে যত রাজনৈতিক আন্দোলন হোক, অভ্যুত্থান হোক, গণ অভ্যুত্থান হোক, পুলিশে লোক মারুক, আর্মিতে মারুক, যে যেখান থেকে মারুক, আয়নাগরে থাকুক, অমুক খানে দেন, তো আপনি বলেন তো কোন রাজনৈতিক নেতা বা নাতি তাদের একটা চুল পর টাচ হয়েছে এই আন্দোলনে? একটা চুলও তো ছেড়ে নাই কারো। বাংলাদেশে আমাদের দেশে যত রাজনৈতিক নেতা তাদের কোন আপনি 85% পাবেন যে তারা বহির্বিশ্বে থাকে। আর রাস্তায় যারা আন্দোলন করে তারা হ্যান্ড টু মাউথ, ভিক্ষুক, শ্রমিক, বাদাম বেচে, এরা বেচে, স্লোগান দিয়ে মাঠে নামে, 500 টাকার বিনিময়ে একটু 1 প্লেট বিরিয়ানির বিনিময়ে যায়, ডেড বডি গুলা কাউন্ট হয়। অর্থাৎ রাজনীতিবিদদের নেতা বলেন, নাতি বলেন, ছেলে বলেন, নাতি বলেন, সব তারা বিদেশে পাঠায়। আর এই দেশে যারা সাধারণ হ্যান্ড টু মাউথ, অভাব দারিদ্রতার মধ্যে আছে, তাদেরকে তারা মাঠে পাঠায়, এবং মাঠে যখন ডেড বডি হয় তখন সেগুলোকে তারা ক্যাশ করে রাজনীতিবিদরা, এবং কোনো টাচ করার কোনো কারণ নাই। কারণ নিজের পিতা মারা গেলে বড়দের দুপুরবেলা ভাত খায় না, দাফন দিয়ে রাতে খায়, সেখানে অন্য বাড়ির অন্য সন্তান মারা গেলে কেন আপনাকে টাচ করবে? আপনি বলেন তো, কি কারণে টাচ করবে? আপনি হেলিকপ্টার দিয়ে গুলি করে যখন মারেন, হেলিকপ্টার দিয়ে গুলি করে মারে, আমি এমন বক্তব্য পাইছি একজনই গুলি করে, তার ওয়াইফ নাকি তারে বলছে যে তুমি যখন গুলি মারতে তোমাকে হিরোর মতো মনে হয়েছিল। আরে ভাই, সভ্য জগতে কোথাও আছে নাকি যে নিজ দেশের আর্মি নিজ দেশের নাগরিকরে মারে, নিজ দেশের পুলিশ নিজ দেশের লোকেরে মারে? কোথায় আছে? আপনি এটাকে আইন বানায় নিয়েছিলেন। আপনি এটা সবাই, র্যাব সৃষ্টি করছে কারা? র্যাব তো সবসময় লোক মারছে, যখন যে ক্ষমতায় ছিল তখন লোক মারছে। আপনি একটা রাষ্ট্র বানান কিভাবে? এরকম একটা বাহিনী ক্রস ফায়ার দিবেন, গুলি করে মেরে ফেলবেন। আজও যদি আওয়ামী লীগ ক্ষমতায় থাকতো 29 সাল পর্যন্ত খালি জঙ্গি দমনই হইতো। এখন জঙ্গি কোথায়? এখন জঙ্গি কোথায়? এই যে নাটক 24 আওয়ার্স ডেড বডি যদি আপনার রাজনীতির সূত্র হয়, ব্লাড যদি আপনার রাজনীতিতে টিকে থাকার ইয়ে হয়, আমি এখন পর্যন্ত গ্যারান্টি আবারও রক্তের খেলা হবে। যে ক্ষমতায় নির্বাচনের মাধ্যমে আসলেও রক্ত বন্ধ বলবে। এবং আমার কাছে মনে হয় যে 1400 ডেড বডি, তারপরে এই খতিব পালানো, গভর্নর পালানো, এবং কি বলে সিনা হত্যা, আয়নাগর, সেনা অফিসার হত্যা, রোহিঙ্গা ঢুকানো, ৭৭ হত্যা, ইট ইজ নট সো ইজি। এত সহজে বোধহয় যাবে না। আমার কাছে মনে হয় বরং আমরা সেকেন্ড স্টেজে ঢুকলাম। আপনি জুলাই আন্দোলনটাকে ধরেন, আমার কাছে মনে হয় যে আলটিমেটলি আমরা সেকেন্ড স্টেজে ঢুকতে যাচ্ছি বলে আমার কাছে মনে হয়। ওটাই। এবং আমি আপনার সঙ্গে যদি সাপ্লিমেন্ট করি, ধরেন আমাদের প্রধান দুইটা দল বিএনপি জামাত, ধরেন জামাতের 5 জন নেতাকে ফাঁসিতে ঝুলাই মেরে ফেলছে হাসিনা। জামাতের কাছ থেকে আমরা ওরকম কোন স্ট্রং কোন আন্দোলন বা প্রতিরোধ পেয়েছিলাম? পাই নাই। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া 6টা বছর জেলে ছিলেন, বিএনপি কে একটা জোরালো আন্দোলন করতে পারছিল? পারে নাই। এখন জুলাই পরবর্তী ধরেন এক একজনের যে গলার শক্তি, ছাত্র জনতার বুকের রক্তের উপর ভর করে আমরা ফ্যাসিজম হটাইছি। এখন দেখা যাচ্ছে যে প্রধান স্টেক হোল্ডার হয়ে গেছে সব রাজনৈতিক দল। হ্যাঁ, তারা ছিল, অবশ্যই ছিল, 16 বছর ধরে তারা অবশ্যই। না, আপনি যে ছিল, কিভাবে ছিল? আপনি একজন বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান, ওনার খেতাব ছিল কি? বীর উত্তম, নাকি বীর উত্তম না বীর প্রতীক আমি জানি, মানে বীর উত্তম। এই বীর উত্তম ভদ্রলোকের খেতাবটা যখন কেড়ে নেয়, সে তো মুক্তিযোদ্ধা। তখন বাংলাদেশে আরো তো মুক্তিযোদ্ধা ছিল, তারা কি কেউ কোনো প্রতিবাদ করছিল বাংলাদেশে? অ্যাটলিস্ট মুক্তিযোদ্ধার পক্ষে তো থাকবে। গেল সেটা। তারপরে মুক্তিযোদ্ধার একজন স্ত্রী, বিধবা পত্নী, উনি 2 বার প্রধানমন্ত্রী ছিলেন, আমি বাদে দিলাম। ওনাকে যখন শহীদ মইনুর রোডের থেকে বের করে দেওয়া হয়, তখন একটা লোক নিহত হতো দূরের কথা, কোন লোক আহত হয়েছে? তো আপনার মাথার তাজ এবং আপনার রাজনৈতিক অস্তিত্ব যাকে দিয়ে, তাদের জন্য যখন আপনারা কিছু করতে পারেননি, আমি কি করে আস্থায় নিব যে আপনারা কিছু করতে পারবেন? গত 16 বছর এমন কোন নেতা নাই, অনেক বড় বড় নেতা
সর্দি কাশিতে সিঙ্গাপুর ব্যাংকক গেছেন, অথচ তাদের নেত্রী যেতে পারেননি বিদেশে চিকিৎসার জন্য। সেই চিকিৎসার জন্য পাঠাইতে হয়েছে ছাত্র আন্দোলনের পরে, ইউনূস সাহেবের নেতৃত্বে ছাত্র আন্দোলনের পরে। এবং যখন খালেদা দেশ ত্যাগ করে চিকিৎসার নামে, মনে হইতেছিল যে প্রধানমন্ত্রী যায় এয়ারপোর্ট দিয়ে। সর্বোচ্চ সম্মান হারানোর পর, মানিজ্য যাওয়ার পর খালেদা জিয়ারে যে সম্মানটা দিছে সেটা ইউনূস বলেন আর ছাত্র বলেন তারাই দিছে। আজও কিন্তু রাজনীতির মাঠে, বরং রাজনীতির ইলেকশন হবে সামনে, কোথায় বেগম খালেদা জিয়ার আলোচনা? আমরা তো দেখি না যে খালেদা জিয়ার বাসায় যাচ্ছে 5 জন ডেইলি, একটা সোশ্যাল মিডিয়া আসতেছে, ওনার সাথে বসতেছে, কথা বলতেছে, আমরা তো দেখছি না। সে অসুস্থ, আমি যদি বলি অসুস্থ, 3টা সিটে তো তার নাম আসছে যে উনি দাঁড়াবেন, ইলেকশন করবেন। কিচ্ছু না হোক, তার বাসায় তো আমরা যাতায়াত দেখি না। দেখেন, আপনি দেখেন কিনা? না, আমার তাহলে তো এখন আপনার কাছে শেষ প্রশ্ন, আমরা এখন মানে কি করণীয় বা কি হতে যাচ্ছে, আপনার শেষ মন্তব্য। আমরা কি আবার কোনো ফাঁদে পড়লাম? আমরা কি আবার কোনো অস্থিতিশীলতার দিকে যাচ্ছি? আমরা কি আবারও কি মানে আমাদেরকে বুকে রক্ত দিয়ে অনেক কিছুই প্রতিরোধের জন্য প্রস্তুতি নিতে হবে? আমরা সেটা কই যাচ্ছি? আমার কাছে যেটা এখন সিম্পল, আমি যেটা মনে করি, আপনি যে নির্বাচন, আমি জানি না নির্বাচন হবে কিনা, ধরে নিলাম তর্কের ক্ষেত্রে হয়ে গেল, সেটা সাস্টেনেবল হবে না। তারপরে আপনার এখন টার্নিং পয়েন্ট আছে অনেকগুলা, 17 তারিখের জাজমেন্ট, ওদিকে আর্মি কিছু কাস্টডিতে আছে, তাদের ট্রায়াল চলতেছে, সবকিছু মিলে কিন্তু সিচুয়েশন উত্তপ্ত। আমরা সারফেসে যা দেখি, সারফেসের নিচে অনেক কিছু থাকতে পারে, কারণ এক একটা ফাংশন এক এক রকম। আমরা কাগজে কলমে নির্বাচন নিয়ে, গণভোট নিয়ে দৌড়াচ্ছি, ইনফ্যাক্ট অন্য জায়গায় কি হচ্ছে আমরা জানি না। তবে আমি ব্যক্তিগতভাবে আমার কাছে একই কথা মনে হয় যে আমাদের যে বিজয়টা হয়েছে, সেই বিজয়টা হইল হাসিনার মতো একটা ফেসিজম বা ফেসিস্ট শক্তিকে পরাজিত করছে এই দেশের মানুষ, সেটা একটা প্রথম বিজয়। দ্বিতীয় সুসংবাদ হইল যে বাংলাদেশে আর যাই হোক, সে মানে ওই ওনার মতো একজন ব্যক্তি বাংলাদেশে আর আসবেন না, এটা দ্বিতীয় সুখবর। আর তৃতীয় সুখবর হলো দেশটা হয়তো একটা জায়গায় গিয়ে আলটিমেটলি দাঁড়াবে, এবং সেই স্টেজে আমরা ঢুকতে যাচ্ছি বলে মনে হয়। যে অ্যাডভোকেট আবু হেনা রাজ্জাককে আপনাকে ধন্যবাদ। আসলে ধরেন এত জটিল বিষয় যে এই আলোচনায় এটার কোনো সমাধান দেয়া বা এটা বের করা খুবই কঠিন। এখন কিছুটা ভাগ্যের উপর ছেড়ে দিতে হবে, জনগণের উইলের উপর ছেড়ে দিতে হবে কোন দিকে যায়। না, আমি আপনার সাথে একমত। আমার ব্যথার জায়গা একটাই, আমি আবারও রিপিট করে যাচ্ছি যে আমি যদি থাকতাম তাহলে আমি বলতাম সংস্কার, বিচার, তারপরে নির্বাচন, হ্যাঁ বা না বলুন, আমি এই গণভোট করে ফেলতাম। ওইটাই, আমরা তো ইউনূস সাহেবের উপর আস্থা রেখে এখন অনেকে মনে করেন যে আমরা একটা আসলে অনেক ভুল সিদ্ধান্ত নিয়েছি। ইউনূস সাহেবের ব্যাপারে আমি বলে দিতে পারি আপনাকে, এখানে যদি বলেন ইউনূস সাহেবের ব্যাপারে একদম জাস্ট ফুল স্টপ, আপনি ওনার কাছ থেকে আর কিছু পাবেন না। যদি আশা করেন সেটা বোকামি। যেমন আপনি যদি একটা নায়িকার দিয়ে ছবি বানাইতে চান এবং আপনি পরিচালক হন, আপনি শুটিং করাচ্ছেন, আপনি 2 মাস 3 মাস শুটিং করাইছেন, এই 2 মাস 3 মাস পরে বলতেন না আরো চাই, 4 মাস পরে আপনাকে ফুল স্টপ দিতে হবে। হয় তাকে দিয়ে ছবি করবেন, নয়তো নতুন নায়িকা বানাবেন, এর ইন বিটুইন কিছু নাই। আপনার এক্সাম্পলটা আমার পছন্দ হয়েছে রাজ্জাক ভাই, একদম খুব পারফেক্ট আপনি এক্সপ্লেইন করছেন, এটা খুবই পছন্দ হয়েছে আমার। তবে লাস্ট যে বিষয়টা আপনি বলছিলেন